বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকে আমি প্রথমে সালাম জানিয়ে আমি আজকের আলোচনা টেন্স শুরু করছি। সবাইকে প্রথমে আমি সালাম জানাই, আসসালামু আলাইকুম। আমাদের আসলে আজকে আমরা টপিকসটা পড়বো। আমাদের মেন টপিকসটা হলো টেন্স। টেন্স আমরা সাধারণত জানি, টেন্স এমন একটা বিষয় যে টেন্স আমরা যদি সঠিকভাবে প্রপারলি যদি আমরা টেন্সটা একবার অর্জন করতে না পারি তাহলে আমাদের কোনো কিছুই বুঝতে পারবো না। ইংরেজি প্রত্যেকটা লাইনেই কিন্তু টেন্স রয়েছে। যেমন জ্ঞানীরা বলেছেন, ইংরেজি যদি বিশাল সাগর হয়, সেই সাগরের জল হবে টেন্স। তাহলে টেন্স এমন একটা বিষয়, খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা প্রত্যেকটা স্টুডেন্টকে ফার্স্ট পার্ট ইংরেজি প্রথম পত্র এবং ইংরেজি দ্বিতীয় পত্র দুটার জন্য টেন্স পড়ার বিকল্প নেই। আজকে আমরা সেই টেন্স সম্পর্কে আলোচনা করব। আমরা জানি সাধারণত টেন্স অর্থ ক্রিয়ার কাজ। টেন্স অর্থ কি? ক্রিয়ার কাজ। টেন্স কাকে বলে? কোনো কাজ বা ঘটনা ঘটার সময়কে টেন্স বলে। কোনো কাজ বা ঘটনা ঘটছে, এখন বর্তমানে হচ্ছে, অতীতে হবে, অতীতে হয়েছিল এবং বর্তমানে হবে। আমরা জানি সাধারণত টেন্সের ডেফিনিশনটা হলো কোনো কাজ বা ঘটনা ঘটার সময়কেই আমরা টেন্স জানি, টেন্স বলি। বর্তমান, অতীত, ভবিষ্যতে যে কাজগুলো হবে সেটাই টেন্স। টেন্স সাধারণত তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, বর্তমানকাল, পাস্ট টেন্স, অতীতকাল, আর ফিউচার টেন্স। নাম্বার 3 হলো ফিউচার টেন্স, ভবিষ্যৎকাল। এই বর্তমান, অতীত, ভবিষ্যৎ, এই তিনটা টেন্স, এই তিনটার মধ্যে আবার প্রতিটা টেন্সকে 4টি ভাগে বিভক্ত করছে। প্রেজেন্ট টেন্সকে আবার 4 প্রকার, পাস্ট টেন্সও 4 প্রকার, ফিউচার টেন্সও 4 প্রকার। আমরা স্টেপ বাই স্টেপ আমরা স্টুডেন্টসদেরকে বুঝিয়ে দিব। আজকে আমি প্রেজেন্ট টেন্সের আলোচনা করছি। প্রেজেন্ট টেন্স 4 প্রকার: প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, 2 প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, 3 প্রেজেন্ট পারফেক্ট টেন্স, 4 প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আজকে এই 4 প্রকার টেন্সের মধ্যে স্টুডেন্টসরা সবচেয়ে বেশি ভুল করে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা আজকে আমি আলোচনা করব, যেটা যে আলোচনা দেখলে আমার মনে হয় যে ইনশাআল্লাহ স্টুডেন্টসদের আর ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তাহলে এই টেন্সের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমি আলোচনা করছি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে আমি এখানে আলোচনা করব। আজকে আমি লিখবো এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কি লিখবো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা আসলে বর্তমান কালে যে কাজ হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে? বর্তমান কালে যে কাজ হয় এবং চিরন্তন সত্য, অভ্যাসগত কর্ম বোঝালে এগুলা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমাদের ডেফিনিশন পড়লাম। আমাদের চিনিবার উপায়, কিভাবে চিনবো? চিনবার উপায়, নোয়িং ওয়ে যেটাকে বলে, চিনিবার উপায়। চিনিবার উপায়টা হলো, চিনিবার উপায় অর্থাৎ বাংলা বাক্যের ক্রিয়ার শেষে র, রস্য ই, অ, এ ইত্যাদি উল্লেখ থাকে। চিনিবার উপায় হলো র, রস্য ই, অ, এ ইত্যাদি উল্লেখ থাকে। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাংলা ক্রিয়ার শেষে যদি এই অক্ষরগুলো থাকে বা এর মতো উচ্চারিত হয়, তাহলে আমাদের এটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন একটা বাক্য দেখলাম আমি, সে বই পড়ে। অ্যাকশন। এখানে চিনিবার উপায় র, রস্য ই, এ, অ, এ ইত্যাদি এগুলো যদি কোনো বাক্যের শেষে থাকে তাহলে তখনই বুঝবো যে আমরা এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন সে বই পড়ে, এ পরযুগ এ, যেমন এটার ইফ হলো যেমন পরযুগ এ, পড়ে। শেষে এই এ উচ্চারণটা রয়ে যায়, তাহলে আমাদের যদি কোনো শব্দের শেষে এ উচ্চারণ হয়ে যায় তাহলে সেটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসেবে ধরে নেব। যেমন এখানে আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হিসেবে আমরা পড়ব, এটা স্ট্রাকচার পড়ব সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্বের
ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন, অতিরিক্ত অংশ। এখানে স্ট্রাকচার গঠন, আমরা স্ট্রাকচারটা কিভাবে বাক্যটাকে লিখতে হবে, যেমন বাংলা বাক্যে সাবজেক্ট প্রথমে থাকে, তারপরে বইটা হলো অবজেক্ট, তারপরে ভাব। কিন্তু ইংরেজি বাক্যে সম্পূর্ণ ব্যতিক্রম, যেমন প্রথমে সাবজেক্ট লিখতে হবে, তারপর এখানে পরে এটা হলো ভাব, কাজ করা বোঝাইছে, যাদের কোনো ভাবটা হলো সেটাই, যাদের কোনো কিছু করা হওয়া থাকা খাওয়া ইত্যাদি বোঝায় সেটা হলো ভার্ব। এখানে পরে লিখতে হবে, ভার্ব লিখতে হবে, তারপরে অবজেক্টটা লিখতে হবে, তারপরে যদি আরো বাকি অংশ কিছু থাকে সেখানে লিখতে হবে। ইংরেজি বাক্য সম্পূর্ণ আলাদা, এই জন্য স্ট্রাকচারটা আমাদের মনে রাখতে হবে, পড়তে হবে ভালোভাবে। এখানে সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। আমরা জানি ভার্বের ফর্ম তিনটি, এক প্রেজেন্ট ফর্ম, দুই পাস্ট ফর্ম, তিন পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে ভার্বের প্রেজেন্ট ফর্মটাই হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বসবে। আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্মের যেমন আমাদের ভার্ব তিনটি, এখানে ভার্ব প্রেজেন্ট ফর্মকে আমি ভার্ব ওয়ান হিসেবে ধরতে পারি, পাস্ট ফর্ম যেটা ভার্ব টু, আর ভার্ব থ্রি পাস্ট পার্টিসিপল সেটা হলো ভার্ব থ্রি। আমরা এখানে আজকে স্ট্রাকচারটা দেখে নিলাম এক নজরে। এখন আমাদের পড়তে হবে, আমি একটা বাক্য, এই বাক্যটা লিখলাম, সে বই পড়ে। এ বাক্যের সে বই পড়ে, এ বাক্য হলো সে ইংরেজি হি অথবা সি অথবা হি দিতে পারি আমি। দেওয়ার পর সাবজেক্ট লিখলাম, এখানে সাবজেক্ট হি অথবা সি হলো সাবজেক্ট, এটা হলো সাবজেক্ট। তারপর এখানে ভার্ব বসাইতে হবে, ভার্ব পড়া ইংরেজি কি রিড, READ রিড, রিড অর্থ পড়া। আচ্ছা, হি অথবা সি এটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা আমাদের পার্সন পড়তে হবে। পার্সন তিন প্রকার, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন। হি অথবা সি এটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা আমাদের পার্সন পড়তে হবে। পার্সন তিন প্রকার, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। নাম্বার দুই প্রকার, সিঙ্গুলার, প্লুরাল। এখানে আই, মি, মাই, উই, আস, আওয়ার এগুলো হলো ফার্স্ট পারসন, আর সেকেন্ড পারসন হলো ইউ। এগুলো বাদ দিয়ে যা আছে পৃথিবীর সমস্ত কিছুই থার্ড পারসন। তাহলে হি, সি ফার্স্ট পারসন, আই, মি, মাই, উই, আস, আওয়ার, এখানে হি, সি নাই ফার্স্ট পারসনে। সেকেন্ড পারসন ইউর, এখানেও কিন্তু হি, সি নাই। সুতরাং হি, সি ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসনে কোথাও নাই, কাজেই হি এবং সি কে আমরা থার্ড পারসন হিসেবে ধরবো। এখন থার্ড পারসন হলে কথা থাকবে, থার্ড পারসন কোন বাক্য সাবজেক্ট যদি থার্ড পারসন হয় সেটা সিঙ্গুলার না প্লুরাল ধরতে হবে। সে বলতে এখানে কয়জন, একজন। যদি বলতি তারা মাঠে ফুটবল খেলে, এখানে তারা বলতে অনেকগুলো, তাহলে এটা হলো প্লুরাল। আর যদি ধরে সে মাঠে ফুটবল খেলে, সে বলতে একজন, এটা হলো সিঙ্গুলার। তাহলে এটা সিঙ্গুলার, সাবজেক্ট অবশ্যই সিঙ্গুলার হলে আমরা জানি প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বসে, তাহলে রিডের সঙ্গে এস হয়, রিডের সঙ্গে এস বসে। তাহলে সে রিডস, সে পড়ে, বই ইংরেজি দিলাম বুক, BOOK, বুক। সে রিডস বুক, সে বই পড়ে। তাহলে এখানে সাবজেক্ট অনুসারে ভার্বের সঙ্গে এস হবে। আবার যদি সাবজেক্ট যদি থার্ড পারসন প্লুরাল হতো তাহলে এস হতো না, কিংবা ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন হলেও এখানে কোনো এস হতো না। এখন আমরা এখানে দেখব যে এখন আমরা এখানে যেমন তারা মাঠে ফুটবল খেলে, যেমন এখানে ইকুয়াল দিলাম, তারা ইংরেজি হলো দে। এখন এখানে প্রথমে স্ট্রাকচার অনুসারে প্রথমে সাবজেক্ট বসানোর পরে প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখানে প্রিন্সিপাল ভার্ব কোনটা, যাদের করা, কোনো কিছু করা, হওয়া, থাকা, মানে কাজ করা বোঝায়। খেলতেছি, এটা একটা কাজ, কাজেই এটা হলো ভার্ব। তাহলে এখানে প্লে, খেলা ইংরেজি হলো প্লে, PLAY প্লে। এটা হলো থার্ড পারসন। ফার্স্ট পারসন আমরা সাধারণত জানি, ফার্স্ট পারসন হলো আই, মি, মাই, উই, আস, আওয়ার, আর রয়েছে মাইন। সেকেন্ড পারসন হলো ইউ। এখানে আমরা দেখি, এখানে কোথাও এখানে দে কিন্তু ফার্স্ট পারসনে নাই, সেকেন্ড পারসনও দে নাই, সুতরাং দেটা হলো থার্ড পারসন। যেটা হলো কি থার্ড পারসন। তাহলে কর্তা যদি থার্ড পারসন, সাবজেক্ট যদি থার্ড পারসন, প্লুরাল নাম্বার থার্ড পারসন, কিন্তু সিঙ্গুলার না প্লুরাল,
তারা বলতে একজন না, অনেকগুলো, সেই জন্য এটা প্লুরাল হয়ে গেছে। কাজে কর্তা যদি থার্ড পারসন প্লুরাল হয় তখন আর ভার্বের সঙ্গে এসিএস হয় না। তাহলে এখানে প্লেয়ের সঙ্গে কোনো এসিএস দিব না, দিয়ে প্লে, তারা খেলি। এখন প্লেয়ের পরে অবজেক্ট বসাইতে হবে। এখানে মাঠে আছে ফুটবল আছে, অবজেক্ট বের করার উপায় কি? অবজেক্ট, OBJECT, অবজেক্ট। অবজেক্ট শব্দ তো কর্ম। অবজেক্ট কাকে বলে? ক্রিয়াকে, কি বা কাকে ধারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বলে। ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বলে। এখানে আমি ক্রিয়াকে বসে, খেলের আগে কি বসায়? খেলে, তাহলে এখানে রাখলাম খেলে ইকুয়াল, এখানে রাখলাম কি খেলে, ফুটবল, তাহলে এখানে কি খেলে উত্তর পাবো কি? এখানে ফুটবল। তাহলে ফুটবলটা হলো এখানে অবজেক্ট। তাহলে এখানে মাঠের আগে ফুটবল বসাইতে হবে। যেমন ফুটবল রাখলাম এখানে FOOT, ফুটবল রাখলাম। এই যে অতিরিক্ত এক্সটেনশন যে আমি এখানে লিখেছি, এক্সটেনশন, এই অতিরিক্ত অংশ অবজেক্টের পরে যেটুকু বসে সেটা হলো এক্সটেনশন, অতিরিক্ত অংশ। তাহলে মাঠে ভিতরে বুঝেছে, তাহলে আমরা এখানে লিখি ইন দা ফিল্ড। তাহলে দে প্লে ফুটবল ইন দা ফিল্ড, তারা মাঠে ফুটবল খেলে। এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়েছে সাবজেক্টের পর, থার্ড পারসন প্লুরাল নাম্বার, এজন্য ভার্বের সঙ্গে কোনো এসিএস বসে নাই। সুতরাং এটা আমাদের এটাই হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা ইংরেজি বাক্য আর এটা বাংলা বাক্য। বাংলা বাক্যের ক্রিয়া শেষে র, উদ্দেশ্য এই জিনিসগুলো, এই অক্ষরগুলো আছে কিনা আমাদের ফলো করতে হবে। যদি থাকে তাহলে বাংলা ক্রিয়াটাকে আমরা বলবো, বাংলা বাক্যটাকে বলবো আমরা এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর যদি ইংরেজি বাক্যর দিকে আমরা খেয়াল করি তাহলে দেখবো সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে কিনা। সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আজকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আমরা আলোচনা করলাম। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কিন্তু আরো অনেক জিনিস রয়েছে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফারমেটিভ নেগেটিভ বাক্য কিভাবে করতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অ্যাফারমেটিভ নেগেটিভ বাক্য করতে হবে। যদি আমরা নেগেটিভ বাক্যে যাই, প্রথমে হবে সাবজেক্ট প্লাস ডু নট অবলিক ডাজ নট প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। নেগেটিভ, এখানে নোট আমরা জানি, নোট পড়তে হবে। কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডাজ নট, কর্তা যদি থার্ড পারসন, সরি এখানে লিখলাম আমি ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড পারসন প্লুরাল নাম্বার হয়, তাহলে ডু নট বসে। আমরা এখানে রাখলাম কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডাজ নট বসে। কর্তা যদি ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড পারসন প্লুরাল নাম্বার হয় তাহলে ডু নট বসে। এখানে আমরা নেগেটিভ বাক্য রাখলাম, নেগেটিভ বাক্যের স্ট্রাকচার রাখলাম। নেগেটিভ বাক্যের স্ট্রাকচারে এই বাক্যটাই লিখি আমরা। তাহলে নেগেটিভ বাক্যের এখানে লিখবো আমরা আরেকটা নতুন বাক্য লিখি, তারা
যদি একটি মেয়েটি একটি ছবি আঁকে না, শেষে না দিলাম আঁকে, আঁকো যুগ এ আঁকে, তাহলে এখানে শব্দ শেষে উচ্চারণ এ আসে, তাহলে এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। না করলাম তাহলে নেগেটিভ হয়ে গেল। প্রেজেন্ট ইনডিফিনিট নেগেটিভ স্ট্রাকচার, তখন আমাদের এই স্ট্রাকচারটা ফলো করতে হবে। তাহলে সাবজেক্ট প্লাস ডু নট অবলিক ডাজ নট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। এখন এখানে সাবজেক্ট আমাদের মেয়েটি, মেয়েটি ইংরেজি আমরা লিখবো দ্য গার্ল, দ্য গার্ল। না আছে, না এর জন্য ডু নট অথবা ডাজ নট। দ্য গার্ল এটা হলো থার্ড পারসন, এটা হলো থার্ড পারসন। দ্য গার্ল হলো থার্ড পারসন, সিঙ্গুলার না প্লুরাল? মেয়েটি একটি মেয়ে, সুতরাং এটা সিঙ্গুলার। সিঙ্গুলার হলে এখানে বলছে কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডাজ নট বসে। তাহলে এখানে না আছে, এখানে সাবজেক্টের পরেই ডু নট অথবা ডাজ, দুটোর মধ্যে একটা বসাতে হবে। ডাজ নট বসালাম, ডাজ নট। ডাজ নট যদি বসাই তাহলে ডু নট আর বসার প্রয়োজন নাই। এই দুটার মধ্যে অথবা এটা যদি বসে কখনো তাহলে এটা বসবে না, আবার এটা যখন বসবে তখন এটা বসবে না। এখন ভার্ব ওয়ান, ভার্বের প্রেজেন্ট ফর্ম আঁকা ইংরেজি ড্র, DRAW ড্র। দ্য গার্ল ডাজ নট ড্র, বালিকাটি আঁকে না। এটা ডাজ নটের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসালাম অবজেক্ট, কি আঁকে না, কি আঁকে না, এ আঁকার আগে কি দিলাম, কি আঁকে না, একটি ছবি, এ পিকচার, পিকচার। তাহলে মেয়েটি একটি ছবি আঁকে না, দ্য গার্ল ডাজ নট ড্র এ পিকচার। এখানে আমাদের এটা হলো নেগেটিভ বাক্য। এই নেগেটিভ বাক্যে সাবজেক্টের পর ডু নট অথবা ডাজ নট অক্সিলারি ভার্ব হিসেবে বসে, ডু নট ডাজ নট, তারপরে প্রিন্সিপাল ভার্ব বসে। এই ড্রটা হলো প্রিন্সিপাল ভার্ব, এই ডাজ নট হলো অক্সিলারি ভার্ব, তারপরে অবজেক্ট। আর যদি অতিরিক্ত অংশ এক্সটেনশন যদি থাকে কোনো কিছু তখন এই অবজেক্টের পরে বসাতে হবে। আজকে আমাদের এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে আমরা আলোচনা করলাম। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা আসলে একটি গুরুত্বপূর্ণ বিষয়। যখন এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা আমরা করব অত্যন্ত গুরুত্বের সাথে যত্ন সহকারে করতে হবে, কারণ স্টুডেন্টস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সবচেয়ে বেশি ভুল করে। এখানে যেমন আমাদের টেন্স যখন আমরা পড়ি, আমরা যখন আমাদের যখন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থাকে কিংবা ভয়েস চেঞ্জ করতে বলে, তখন সেই ক্ষেত্রে কিন্তু আমাদের টেন্সে আমরা এলোমেলো করি, আমরা ভুল করি। এই ভুলগুলা যাতে আমরা না করি সেজন্য আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা ভালোভাবে বুঝতে হবে। আজকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আলোচনা আমি এ পর্যন্তই। এরপরে আমি এরপর পর্যায়ক্রমে আমি আপনাদের প্রত্যেকটা টেন্সেরই 12টা টেন্সেরই আমরা আলোচনা করব সুন্দরভাবে। আজকে আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ স্ট্রাকচার আলোচনা করলাম, ইন্টারোগেটিভ স্ট্রাকচার আলোচনা আমরা অন্যদিন আবার আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ এভরিবডি।